নমস্কার বন্ধুরা, আমি অভিষেক। আমি রথিজিৎ চক্রবর্তী। তো আজ আমরা এসেছি, আপনি কোথায় এসেছি আপনারা নিশ্চয়ই থাম্বনেইলে দেখতেই পেরেছেন, তবুও একটু বলে দিই। রানা ডাকাতের ডেরা, হ্যাঁ, যেটা ছিল এক সময় সাধারণ মানুষের জন্য খুব ভয় আর ত্রাসের জায়গা। কিন্তু এখন আর রানা ডাকাতের ডেরা বলে কিছু নেই। জায়গাটা বর্তমানে রানাঘাট নামে পরিচিত। তো এই রানাঘাট এখন একটি জনবহুল শহর। যদি আমরা এখানে নতুন ভিডিও করবো তো, হ্যাঁ, অনেক এখানে কিছু করবো তো। এখানে আমরা আজকে ভিডিও করব, শুধু তা না, আপনাদের এমন অনেক কিছুই দেখাবো যেগুলো সম্পর্কে হয়তো আপনাদের আগে সেরকম বিশেষ কোনো আইডিয়া ছিল না। কিছু হয়তো আপনাদের কমনও পড়বে, কিছু আর আনকমন করবো। কিছু আনকমনও থাকবে। তো তো দেখতে থাকুন। দেখতে থাকুন, আশা হ্যাঁ। করি আপনাদের খারাপ লাগবে না। বহুদিন পর আবার আমরা বেরিয়ে পড়লাম কিছু অজানাকে দেখব এবং দেখাবো বলে। বেলঘরিয়া থেকে সকাল 8:24 রানাঘাট লোকাল ধরে পাড়ি দিলাম রানাঘাটের উদ্দেশ্যে। নদিয়া জেলার এক পরিচিত শহরেই রানাঘাট, যার নামের জন্ম নিয়েই রয়েছে নানান তত্ত্ব। ট্রেনে যেতে যেতে চলুন খোঁজার চেষ্টা করি সেই তত্ত্বগুলিকে। সবচেয়ে জনপ্রিয় তত্ত্বটা রয়েছে এক দস্যু বা ডাকাতকে নিয়ে। লোককথা বলে বহু বছর আগে এই এলাকায় রানা নামে এক ভয়ঙ্কর ডাকাত বাস করত। এই অঞ্চল ছিল তারই দখলে। বাড়তে থাকে তার রাজত্ব। মানুষ এই জায়গাকে বলতে শুরু করে রানার ঘাট। সময়ের সাথে সাথে রানার ঘাট বদলে হয়ে যায় রানাঘাট। আরেকটি মতে রণ বা রানা শব্দের অর্থ যুদ্ধ, আর ঘাট মানে নদীর ধার। ধরা হয় কোনো এক সময় এই এলাকায় একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল, আর সেই থেকেই নাম হয় রণঘাট, যা পরে রানাঘাট নামে পরিচিত হয়। এই শহরটি মূলত নদীর ধারে অবস্থিত। পাশ দিয়ে বয়ে গেছে চূর্ণী নদী। তাই অনেকেই মনে করেন এখানে একটি গুরুত্বপূর্ণ ঘাট ছিল, যার নাম থেকেই ধীরে ধীরে রানাঘাট নামটি এসেছে। তাহলে কোনটা সত্যি, রানা ডাকাতের গল্প, যুদ্ধের ইতিহাস, নাকি নদীর ঘাটের গল্প? আপনাদের কি মনে হয়? যদি আরও অন্য কোনো থিওরি আপনার জানা থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা আপনার কমেন্টের অপেক্ষায় থাকব। আপনারা ভিডিও তো দেখছেন, কিন্তু অনেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না এখনো। রানাঘাট এবং আগামীতে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে রথিস ডায়েরিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল অপশানটা ক্লিক করে রাখুন। রানাঘাট স্টেশনে নামার পর আমাদের সাথে পরিচয় হয় আমাদের এই ভ্রমণের সারথি দীপঙ্কর বাবুর সাথে। দীপঙ্কর দা পেশায় টোটো চালক হলেও রানাঘাট সম্পর্কে তার জ্ঞান আমাদের মুগ্ধ করেছিল। দীপঙ্কর দার ফোন নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। সকালের প্রাতরাশ সেরে আমরা চললাম আমাদের প্রথম গন্তব্য কুপার্স ক্যাম্প করুণাময়ী কালীবাড়ির উদ্দেশ্যে। মন্দিরটিতে শুধু মা কালী নন, অনেক দেবদেবী অধিষ্ঠান করছেন এখানে, এবং প্রতিটি দেবদেবীর মন্দিরের ছাদের ওপর আপনারা দেখতে পাচ্ছেন আলাদা আলাদা চূড়া। 1947 সালের ভারত বিভাজনের পর পূর্ববঙ্গ থেকে বহু হিন্দু শরণার্থী এই কুপার্স ক্যাম্প এলাকায় বসতি স্থাপন করেন। সেই সময় শরণার্থীদের মানসিক শক্তি ও আশ্রয়ের প্রতীক হিসাবে মা কালীর পুজো শুরু হয়,
ধীরে ধীরে পূজার স্থানটি ভক্তকুলের কাছে করুণাময়ী কালীবাড়ি নামে পরিচিতি লাভ করে। এই মন্দিরটিতে মাকে নিত্য সেবা দেওয়া হয় এবং কালী পুজোর সময় অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে কালী পুজো পালিত হয়। মন্দির চত্বরে দুর্গাপূজা, রাস উৎসব, রথযাত্রা ও রথের মেলার চমকও থাকে চোখে পড়ার মতো। এবারে আমরা এসে পড়েছি আমাদের পরবর্তী গন্তব্য ত্রিনয়নী শীতলা মন্দিরে। স্বর্গীয় বিনয় দাস মহাশয় ছিলেন এখানকার একজন সজ্জন ও পরোপকারী মানুষ। মূলত তার উদ্যোগে এই মন্দিরটি স্থাপিত হয়। এই বটগাছটির সাথে রয়েছে মন্দির স্থাপনের যোগসূত্র। চলুন জেনে নিই আমাদের আজকের সারথি দীপঙ্কর দার থেকে সেই কাহিনী। এই বটগাছটা এক ভদ্রলোক ডাল কাটতে গিয়ে বটগাছ থেকে রক্ত বেরিয়েছিল। তারপর থেকে মন্দিরটা আর কি হ্যাঁ, মানে সেই বিশ্বাসেই এই পর থেকেই আর কি এই মন্দিরটা তৈরি হয়েছে, তাই তো? আজকের ভিডিওটা থেকে যদি আপনি কিছু নতুন জেনে থাকেন তাহলে লাইক ও প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে জানান 10-এর মধ্যে আপনি কত দেবেন ভিডিওটাকে। রথিস ডায়েরিকে জলদি সাবস্ক্রাইব করে নিন এখনও যদি না করে থাকেন। রানাঘাটের দ্বিতীয় পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরছি। ভালো থাকবেন।